আহ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ক্লাস। দেখতে দেখতে রোজা প্রায় শেষ হয়ে গেছে। ইস্টার রোজা তো শেষ, আজকে ঈদ রোজা শেষ হয়ে গেল। তো আমাদের হচ্ছে ঈদও চলে আসতেছে। ঈদের আগে আমাদের একটা একদম সুপ্রিম একটা ক্লাস, সুপ্রিম ক্লাস বলতে এই জন্য যে ফিজিওলজি বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে ব্লাড ব্লাড ফিজিওলজির উপরে ক্লাস আজকে আর টিউসডেতে ক্লাস হবে। আহ, আমি ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি, যেহেতু রোজা রমজানের দিন তারাবির ব্যাপার থাকে, আবার সেই ওঠার ব্যাপার থাকে, তো অনেক বেশি লেন্দি করবো না। আজকে আমরা ক্লাসটা শুরুই করবো হচ্ছে যে জিনিসটা দিয়ে আমাদের ডেন্টাল ফ্যাকাল্টিতে ব্লাডের যে অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসটা দিয়ে। ওকে, আমি সবসময় ব্লাডের ক্লাস শুরু করি হচ্ছে প্লাটিলেট দিয়ে। তার মানে ব্লাডে আছে হচ্ছে আমার ব্লাড ফিজিওলজি, আরবিসি, ডব্লিউবিসি, বাট আমি শুরু করি হচ্ছে প্লাটিলেট দিয়ে। এবং আশা করি প্লাটিলেট দিয়ে যদি আমি শুরু করি তাতে এমন কোনো অসুবিধা হবে না যে আমি তো ইন্ট্রোটাই পেলাম না বা অনেক কিছু হচ্ছে মিসিং চলে গেল, ব্যাপারটা এরকম হবে না। কারণ প্লাটিলেট জিনিসটা সম্পূর্ণ একদম আলাদা একটা ব্যাপার। প্লাটিলেটে কি হয় না হয় সব মেকানিজম সবকিছু একদম আলাদা। যেহেতু একদম আলাদা সেই জন্য আমাদের সেই জিনিসগুলো পড়ার ক্ষেত্রেও জিনিসটা মোটামুটি আলাদাই মেনটেন করা হয়। আচ্ছা, প্রথমে যখন আমরা প্লাটিলেট পড়বো, প্লাটিলেটের একটা নর্মাল যে প্রপার্টিজ সেই প্রপার্টিজ গুলো একটু পড়তে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলি, যদি আমি ব্লাডের তিনটা সেলকে আলাদা করি, আরবিসি, ডব্লিউবিসি এবং প্লাটিলেট, তাহলে প্লাটিলেট হচ্ছে ইনফিনিটি স্টার একটা টপিক, ইনফিনিটি মানে একদম ডাবল ইনফিনিটি একটা টপিক। হ্যাঁ, এরপর আসলে প্লাটিলেটের প্রপার্টিজটা হচ্ছে ধরেন ওয়ান স্টার একটা টপিক। এখানে কি আসবে? এখানে ফার্স্টে আসবে যে আমার শেপ কেমন থাকে। প্লাটিলেটের শেপটা থাকবে হচ্ছে ইরেগুলার। ওকে, একটা নিউক্লিয়াস থাকে কি থাকে না সেটা জানতে হবে, যে এটার কোনো নিউক্লিয়াস থাকে না। তারপরে জানতে হবে লাইফ স্প্যান। লাইফ স্প্যান আপনারা আলাদা আলাদা করেও করতে পারেন, অথবা আপনারা যদি একসাথে করতে চান সেক্ষেত্রে একসাথেও করতে পারেন। ইটস আপ টু ইউ। মানে লাইফ স্প্যানটা দরকার কখন দরকার হবে? যখন আপনাদেরকে ক্লিনিক্যাল সিনারিও দিবে যে একটা পেশেন্টের দরকার হলো শুধুমাত্র প্লাটিলেট, এতদিনের প্লাটিলেট স্টোর করা হয়েছে বা সে ব্লাড ব্যাংক থেকে আপনার এত ডেজ পরে প্লাটিলেটটা কালেক্ট করতে গেছে, তাহলে তার কি অসুবিধা হতে পারে। ওকে, যেমন এখানে প্লাটিলেট হচ্ছে 8 থেকে 12 দিন ভালো থাকবে, ডব্লিউবিসি থাকবে হচ্ছে 6 থেকে 7 ঘন্টা। তার মানে কি, যখন আমরা ডব্লিউবিসি রিপ্লেসমেন্ট দরকার হয়, নিউট্রোফিল শুধুমাত্র দেওয়া দরকার হয়, এগুলো সাধারণত যে কোনো থেরাপির ক্ষেত্রে, মিনস যদি ক্যান্সার থাকে বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের কোনো ব্যাপার থাকে, তখন হচ্ছে এই মানে সিঙ্গেল সিঙ্গেল যে সেলগুলো ইনফিউজ করতে হয় সেটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে খুবই কনসাসলি হ্যান্ডেল করতে হয় যে ডব্লিউবিসি কিন্তু 6 থেকে 7 ঘন্টা পরে ব্রেকডাউন হয়ে যায়। তারপর আরবিসি কি, আরবিসি হচ্ছে আমার 4 মাস, মানে 120 ডেজ হচ্ছে ভালো থাকে। তো এই হচ্ছে আমাদের লাইফ স্পেন সম্পর্কে কথাবার্তা। তারপরে আছে কালার, যেমন কালারটা হচ্ছে এটা কোনো কালার নাই, হ্যাঁ, কালারলেস। তারপরে ডায়ামিটার করলেও করতে পারেন, এটা সমস্যা না। তারপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কাউন্ট। কাউন্ট কত, এটা আমরা সবাই মোটামুটি জানি যে 1.5 লাখ থেকে 4 লাখের মধ্যে থাকবে পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। এই হচ্ছে আমাদের প্লাটলেটের প্রপার্টিজ। এরপরে আছে এটার ভিতরে কি কি জিনিসপত্র থাকে। ওকে, প্লাটলেটের ভিতরে কি কি জিনিসপত্র থাকে বলতে, প্লাটলেটের মানে জিনিসটা হচ্ছে কি বলবো, এখানে কিছু কার্বোহাইড্রেট থাকবে, কিছু প্রোটিন থাকে, তারপরে হচ্ছে কিছু গ্র্যানিউল থাকে। তাহলে কি, যেমন আমাকে যদি বলা হয় যে প্লাটলেটে কি কি ধরনের স্ট্রাকচার বা অর্গানেল গুলো থাকে, যেমন পারঅক্সিসন থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে, গ্লাইকোপ্রোটিনের মধ্যে থাকে হচ্ছে আহ গ্লাইকোপ্রোটিন থাকে হচ্ছে 1B আর 2A, 2 তারপরে থাকে ফিব্রিনোজেন, সেটা প্রোটিন। তারপর থাকবে গ্র্যানিউলস। এবার গ্র্যানিউলস কি কি সিক্রেট করে সেটা আমরা জানবো। এই হচ্ছে তার ওভারঅল কি কি ভিতরে থাকে সেই জিনিসগুলো। তারপর আরো একটা জিনিস থাকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাক্টিন মায়োসিন। ওকে, যার ফলে সে ইজিলি ব্লাড ক্যাপিলারিতে বা সরি ব্লাড ভেসেলে ইজিলি মুভমেন্ট করে, সেটা সে ইজিলি মুভমেন্ট করতে পারে। তারপর লাইসোসোমা থাকে, তার লাইসোসোম। ওকে, এই হচ্ছে তার মোট কথাবার্তা। তারপরে থাকে হচ্ছে বর্ন রিলিভেন্ট ফ্যাক্টর। এই জিনিসগুলো হচ্ছে প্লাটলেটের ভিতরে থাকে। এবার আসলে প্লাটলেটটা আসলে মানে আচ্ছা, প্লাটলেট কোথা থেকে আসে এটা সবার আগে জানতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের যে প্লাটলেট গ্র্যানুলেটেড একটা সেল। তো এই প্লাটলেটের অরিজিনটা হচ্ছে যে কোনো স্টেম সেল। স্টেম সেলের কথাবার্তাগুলো আমরা এর পরের ক্লাসে পড়বো, যেহেতু আমরা পিছন থেকে শুরু করতেছি। তো স্টেম সেল বিভিন্ন রকমের আছে, যেমন প্লুরিপোটেন্ট, টটিপোটেন্ট, মাল্টিপোটেন্ট। তো এটা আসবে হচ্ছে প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে। প্লুরিপোটেন্ট কথাটার মানে হচ্ছে যে এমন একটা স্টেম সেল যে তার ডিফারেন্সিয়েটেড হয়ে বিভিন্ন রকমের সেল তৈরি করতে পারে। এই হচ্ছে আমাদের প্লুরিপোটেন্ট সেল। তারপর সেখান থেকে আসবে হচ্ছে মাইলো মাইলো প্রোজেনিটর সেল, সেখান থেকে মেগাক্যারিওব্লাস্ট, মেগাক্যারিওব্লাস্ট থেকে মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইটের থেকে আসবে হচ্ছে এটা হচ্ছে সিউডোপোর তৈরি করবে, সেই সিউডোপোর তৈরি করে সেই সিউডোপোরের মাধ্যমে সে চলে যাবে হচ্ছে সার্কুলেশনে। এইভাবে সেটা প্লাটলেটটা তৈরি করে। আচ্ছা, বিভিন্ন ধরনের কথা কি কি বললাম, যে এখানে একটু বলে নিই, প্লুরিপোটেন্ট বা মাল্টিপোটেন্টের মধ্যে কথাবার্তা। প্লুরিপোটেন্ট মানে হচ্ছে যে কোনো ধরনের সেল সে তৈরি করতে পারবে, মানে স্টেম সেল শুধুমাত্র একটা জায়গায় তাকে ছেড়ে দিতে হবে। যেমন একই স্টেম সেল আমি লিভারে দিলে একটা কোনো সেল আসবে, আমি যখন কিডনিতে দিব তখন একটা কোনো কিডনির যে ইউনিট সেই সেল তৈরি করবে। তারপরে যদি আমি ব্লাডে দিই তাহলে সে তৈরি করতে পারবে। আবার যেমন মাল্টিপোটেন্ট, যেটা মাল্টিপোটেন্ট মানে হচ্ছে মাল্টি, ঠিক আছে, কিন্তু সে ফিক্স। তার মানে কি, তার মানে হচ্ছে আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল অফ ডেন্টাল অরিজিন বা ডেন্টাল রিজিয়ন। এর মানে হচ্ছে এটা হচ্ছে মাল্টিপোটেন্ট। মাল্টিপোটেন্ট মানে কি, এটা শুধু ডিফারেন্সিয়েটেড হয়ে আমি যখন ডেন্টাল রিজিয়নে যাবো তখন সে ডিফারেন্সিয়েটেড হয়ে শুধুমাত্র ডেন্টালেরই বিভিন্ন রকমের সেল তৈরি করতে পারবে। তখন সে ব্লাডের বোনসে গেলে বা ব্লাডে গেলে অথবা লিভার কিডনিতে গেলে সেই সেলগুলো সে তৈরি করতে পারে। সেটা তৈরি করতে পারে কি, সেটা তৈরি করতে পারে হচ্ছে প্লুরিপোটেন্ট যে সেলটা আছে সেই সেলটা। এরপরে আসেন এই গেল আবার যেমন হেমাটোপয়েটিক স্টেম সেল। হেমাটোপয়েটিক স্টেম সেল কি করতে পারে, শুধুমাত্র হেমাটো রিলেটেড মানে ব্লাড রিলেটেড যা কিছু সেই সেলগুলো তৈরি করতে পারে। তারপর আবার যেমন আছে হচ্ছে একটা অর্গান ধরে হচ্ছে সেল থাকে, মানে অর্গান স্পেসিফিক, সেটাকে বলা হয় হচ্ছে টটিপোটেন্ট সেল। তার মানে হচ্ছে যেমন এমব্রায়োনিক সেল বলে এমব্রায়োনিক সেলই সে তৈরি করতে পারবে। এই হলো আমাদের স্টেম সেল রিলেটেড কথাবার্তা। এবং এই স্টেম সেল যেটা আমি বললাম, সেল প্লাটলেট যেটা বললাম যে গ্রানুলেটেড একটা সেল, এই সেলটার 60 to 75, তার মানে 2/3 পোর্শনটাই হচ্ছে আমার ব্লাডে চলে যাচ্ছে, আর রিমেইনিং পোর্শনটা যাচ্ছে হচ্ছে স্প্লিনে গিয়ে সেটা আবার হচ্ছে ব্রেকডাউন হয়ে যায়। এই জন্য যদি কোনো কারণে স্প্লিনেক্টমি করা হয়, তার মানে তখন সেই স্প্লিনেক্টমি যখন করা হবে তখন স্প্লিনে থাকবে না, স্প্লিন থাকবে না, স্প্লিন না থাকে সেই অংশগুলো কোথায় থাকবে, ব্লাডে থাকবে। তখন কি হবে, থ্রম্বোফিলিয়া তৈরি হয়ে যাবে। তার মানে অনেক বেশি পরিমাণে থ্রম্বোসাইটোসিস হবে এবং অনেক বেশি পরিমাণে থ্রম্বাস বা প্লাটলেট যেটাকে বলে সেটা বেশি পরিমাণে পাওয়া যাবে। এবার আসলে যে আমি বললাম গ্র্যানিউলস পাওয়া যায়, 3 ধরনের গ্র্যানিউলস পাওয়া যায়, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে ডেন্স, আর একটা হচ্ছে ল্যাম্ডা। তাহলে কি কি গ্র্যানিউলস পাওয়া যায়? ডেন্স,
আলফা ল্যামডা। এই ডেন্স থেকে আসবে হচ্ছে ডি স্যাক। এবার যদি পড়েন যে ডি স্যাক, ডি মানে ডেন্স, সেটা হচ্ছে সেরোটোনিন, এটা হচ্ছে এটিপি, একটা এটিপি একটা এডিপি, আর হচ্ছে সিটা হচ্ছে ক্যালসিয়াম। ওকে, আর আলফাতে অনেক কিছু আসে, যেমন আসবে ফিব্রিনোজেন, যেহেতু প্লাটেলেট অবশ্যই ক্লটিং ফ্যাক্টর রিলেটেড, সেই জন্য সেই ধরনের জিন কোডগুলো কিন্তু থাকবে। তারপরে আসবে হচ্ছে প্লাটেলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, তারপর আসবে ভন উইলবেন ফ্যাক্টর, তারপরে আসবে হচ্ছে ফ্যাক্টর ফ্যাক্টর 5, ফ্যাক্টর 13। হ্যাঁ, এই জিনিসগুলো আসবে। আরো কিছু মনে হয় আছে, আপনারা একটু লেকচার নোট থেকে দেখে নেবেন। এরপর ল্যামডা, ল্যামডা থেকে আসবে হচ্ছে অ্যাসিড হাইড্রোলেজ। এই হলো কথাবার্তা। তারপরে আছে যে ছোট এই গ্র্যানুলের অংশটা হচ্ছে থ্রি স্ট্রাইটো টপিক। হ্যাঁ, এখান থেকে আসে ওই যে ডেন্সের ভিতরে আলফা ঢুকাই দিবে, আলফার ভিতরে ডেন্স ঢুকাই দিবে, এভাবে আপনাদেরকে কোশ্চেনটা করবে। তারপর আসে ফাংশন, ফাংশনটা স্বাভাবিক, আমরা জানি যে এটা হেমোস্টেসিস করে, তার মানে ব্লিডিংটাকে সে কন্ট্রোল করতেছে, ব্লাডে প্লাক ফর্মেশন করে, তারপরে এন্ডোথেলিয়াল সেল ফর্মেশন করে, তারপর এটা হচ্ছে ব্লাড গ্রুপিং ফাংশন আছে, ভাস্কুলার পারমিবিলিটি আছে, তারপরে হচ্ছে হিস্টামিন, সেরোটোনিন, এগুলো সে স্টোরেজ এবং ট্রান্সপোর্ট করতে পারে। ফাংশনটা অবশ্যই আপনারা লেকচার থেকে একবার রিডিং দিয়ে নিবেন। লেকচার থেকে রিডিং দিতে বলতেছি মানেই হচ্ছে যে একবার হলো আপনাকে রিডিং দিতে হবে, একবার হলো আপনাকে জানতে হবে যে প্লাটেলেট আসলে কি কি কাজ করে। কারণ পরীক্ষার হলে কোনোটাই কিন্তু অ্যাভয়েড করার মতো না যে ও এটা মনে হয় নাও দিতে পারে না, এরকম কোনো কিছু কিন্তু নাই। এরপর আসেন ব্লাড রিলেটেড, প্লাটেলেট রিলেটেড যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে থ্রি স্টারই বলবো, থ্রি স্টার টপিক, সেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। হ্যাঁ, ক্লটিং ফ্যাক্টর ভিতরে কি কি আছে? ক্লটিং ফ্যাক্টরের মধ্যে আছে যেমন আমরা সর্বপ্রথম প্রথম চ্যাপ্টার জানি ফিব্রিনোজেন, প্রথম দিন, তারপরে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, আর হচ্ছে ক্যালসিয়াম। এখন আমাদের তো 13টা না 14টা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, এতগুলো ক্লটিং ফ্যাক্টর তো মনে রাখা যায় না, সেই জন্য আমরা এটার জন্য একটা নেমোনিক্স করবো। এখন দেখেন, ফুল করে টুক করে লস হবে, এক করে 60 করে হবো, ফুল পাবো, এটা দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করবো। এবং বলি এটা মনে করবেন না যে একবার পড়লে জিনিসটা খুব ভালো মতো মনে থাকবে। আমরা ওই সব জায়গায় 4 নাম্বার ফ্যাক্টর, 3 নাম্বার ফ্যাক্টর, 6 নাম্বার ফ্যাক্টর এভাবে বলি, কিন্তু এটা কত নাম্বার ফ্যাক্টর এবং ফ্যাক্টরের নামটা কি সেটা কিন্তু আমরা ভালো মতো পড়ি না। এরপর আসেন প্রথমে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। যদিও এগুলো কিন্তু বই আছে, আপনারা দেখলেই মানে পড়তে পারবেন। তারপর এটা হচ্ছে ক্যালসিয়াম, লাউতে হচ্ছে লেভাইট। মানে এক একটা ফ্যাক্টরের মধ্যে কিন্তু আরো অনেকগুলো নাম আছে, বাট যে নামগুলো কমন বা যে নামগুলো দিয়ে হচ্ছে বেশিরভাগ দেওয়া হয় সেগুলোই আমরা পড়বো। স্টেবল, একে হচ্ছে অ্যান্টি হিমোফিলিক গ্লোবিউলিন, কোরেতে আসবে হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। যেমন এখানে হচ্ছে আমরা যে 1 2 3 4 5 এই যে সবাই স্টেবল ফ্যাক্টর করতেছি, এই স্টেবল ফ্যাক্টরটা কিন্তু 6 নাম্বার না, 6 নাম্বার না, এটা আবার কত? এটা কিন্তু 7 নাম্বার। তার মানে কি 6 নাম্বার কোনো ফ্যাক্টর কিন্তু নাই, তাহলে এটা খেয়াল রাখতে হবে যে 6 নাম্বার ফ্যাক্টর নাই। তারপরে হচ্ছে কি বললাম, কোরেতে আসবে হচ্ছে ক্রিসমাস, আর সাথে আসবে স্টুয়ার্ট, স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর। তারপরে হচ্ছে পোরেতে আসবে হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, আমি শর্ট ফর্মে লিখলাম। হতে আসবে হেইসম্যান, পূর্ববর্তী আসবে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ওকে, এই হলো টোটাল আমাদের ক্লটিং ফ্যাক্টর। এবার কথা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর গুলো প্রিন্সিপাল সাইট কি? অবশ্যই ক্লটিং ফ্যাক্টর গুলো প্রিন্সিপাল সাইট হচ্ছে লিভার, এক্সেপ্ট ক্যালসিয়াম। তারপরে যদি বলা হয় প্লাটিলেট কি কি সিক্রেট করতে পারে বা প্লাটিলেট সিনথেসিস কোনো ক্লটিং ফ্যাক্টর আছে কি না, যেমন এখানে আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি, যেমন এখানে 5 নাম্বার আছে, 13 নাম্বার আছে। তাহলে আমরা কি জানবো যে প্লাটিলেট থেকে আমরা পাই 1 4 5 13। ওকে, তারপর আসে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজও কিন্তু ক্লটিং ফ্যাক্টর রিলিজে হেল্প করে। তাহলে কি 3 5 9 10। তারপরে তো আমরা জানি যে এটাকে কি বলে, ভিটামিন কে রিলেটেড কি কি, ভিটামিন কে ডিপেন্ডেন্ট কি কি আছে, 2 7 9 10। আর এসেনশিয়াল ফ্যাক্টর কোনগুলো? এই 4টা হচ্ছে আমার এসেনশিয়াল ফ্যাক্টর, প্রথম 4টা হচ্ছে আমাদের এসেনশিয়াল ফ্যাক্টর। এগুলা কি এসেনশিয়াল ফ্যাক্টর। এবার আমরা পড়বো হচ্ছে এই ক্লটিং ফ্যাক্টরটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা হলে কিন্তু এই যে লিভার কোন কোন ফ্যাক্টর সিক্রেট করে, সিনথেসিস করে, প্লাটেলেট কোনগুলো সিনথেসিস করে, এগুলো কিন্তু পরীক্ষা আসে। পরীক্ষা আসে দেখে কিন্তু আমি দিলাম, এমন না যে ও র্যান্ডম করতে হবে, র্যান্ডম কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসে। ওকে, তারপরে আসে হেমোস্টেসিস, মানে প্লাটেলেটের যে মেইন ফাংশন, সে ব্লাড ক্লট করতে পারে এবং এর মাধ্যমে সে হচ্ছে ব্লিডিংটাকে কন্ট্রোল করে। তাহলে কি হেমোস্টেসিস, এই হেমোস্টেসিসের মাধ্যমে সে তৈরি করে। এখন কথা হচ্ছে কিভাবে করে। প্রথমে যে স্টেপ সেটা হচ্ছে ভাস্কুলার স্পাজম করবে, মানে ভেসেলটাকে কনস্ট্রিক্ট করবে, তারপরে প্লাটেলেট প্লাক ফর্মেশন করবে, ব্লাড কোয়াগুলেশন করবে এবং ফাইব্রাস টিস্যু তৈরি করবে। এই হচ্ছে তার মেকানিজম। মেকানিজমের মধ্যে ভাস্কুলার স্পাজম এই জিনিসটার মানে কি? ভাস্কুলার স্পাজম এই জিনিসটার মানে হচ্ছে যখন আমাদের কোনো একটা ভেসেল কাট হয়, মানে কেটে যাচ্ছে, তখন কি কোনো একটা ট্রমা বা আমার কোনো একটা ইনজুরি হলো, এটাই তো মেইন কথা, তাই না? কোনো একটা ট্রমা বা ইনজুরি হলো, তাহলে ওই ভেসেলে যে এন্ডোথেলিয়ামটা আছে সেই এন্ডোথেলিয়ামটা এক্সপোজ হবে। এখন যখন এক্সপোজ হবে তখন কি হবে, সেই প্লাটলেট ওই জায়গায় চলে আসবে। এই প্লাটলেট যখন আসবে তখন কি করে, প্লাটলেটের গায়ে থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন ফ্যাক্টর, সরি গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন অ্যাটাচ হবে হচ্ছে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরের সাথে। তাহলে কি হবে, ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর অ্যাটাচ হবে গ্লাইকোপ্রোটিনের সাথে। গ্লাইকোপ্রোটিন কোনটা? এটা গ্লাইকোপ্রোটিন হচ্ছে 1B। এই যখন 1B মানে হলো অ্যাক্টিভ ইকুইভ্যালেন্ট অ্যাটাচ হলো, তখন এই যে প্লাটলেট অ্যাক্টিভ হবে। তার মানে কি অ্যাক্টিভ অবশ্যই আসলো, আর অ্যাক্টিভ হওয়ার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। সে শুধুমাত্র আসছে, আসার পরে সেখানে যখন একটা মিছিল মিটিং দেখতে পাচ্ছে, তখন তারা অ্যাক্টিভ হলো। অ্যাক্টিভ হওয়ার পরে কি হবে, প্লাটলেটটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে সে রিলিজ করবে হচ্ছে ওই যে তার আলফা সরি বেস গ্র্যানিউল, সেখান থেকে সে রিলিজ করবে হচ্ছে এডিপি। এডিপি রিলিজ করে সেই এডিপি মানে কি বলে, এডিপি রিলিজ করে সে নিয়ে যাবে হচ্ছে এই রিলিজিং যে ফ্যাক্টরটা আছে, এটা নিয়ে যাবে হচ্ছে থ্রোম্বাসিন, থ্রোম্বাসিন A2 এর কাছে। এখন থ্রোম্বাসিন A2 এর কাছে যখন নিয়ে যাবে, তখন সে ফর্ম করবে হচ্ছে সেটাকে ইনফর্ম করবে হচ্ছে ইয়েকে, আরেকটা গ্লাইকোপ্রোটিন আছে, তাই না, গ্লাইকোপ্রোটিন বি 2B। এই যখন গ্লাইকোপ্রোটিন 2B অ্যাক্টিভ হলো, তখন হচ্ছে ওই যে আমাদের ফিব্রিনোজেন নামে একটা জিনিস আলফা গ্র্যানিউলে থাকে, সেই আলফা গ্র্যানিউলটা কি করবে, অ্যাটাচ হবে।
সরি ফিব্রিনোজেনটা অ্যাটাচ হবে। ফিব্রিনোজেনটা অ্যাটাচ হবে, এরপরে ফিব্রিনোজেন অ্যাটাচ হয়ে সে কি করবে, এক পাশে লেগে থাকবে, যেমন এই যে ধরলাম এটা হচ্ছে 2B, এটার সাথে সেই ফিব্রিনোজেনটা অ্যাটাচ হলো। এবার সে কি করবে, এইটুকু হলে তো হবে না, তার আরেকটু ক্লট লাগবে, তখন সে ধরেন এই দিক দিয়ে হচ্ছে প্লাটলেট যাচ্ছে, তখন সে আরেকটা প্লাটলেটের সাথে এসে অ্যাটাচ হয়ে যাবে। তখন কি হবে, তাহলে একটা এন্ডে থাকবে জিপি মানে গ্লাইকোপ্রোটিন, আরেকটা এন্ডে এসে আরেকটা প্লাটলেট লাগবে। তখন কি হবে, সেইভাবে আরেকটা প্লাটলেট অ্যাক্টিভ হবে, এটিপি রিলিজ করবে, এভাবে আস্তে আস্তে যখন একটা আরেকটার সাথে আটকাইতে থাকবে, তখন একটা ফিব্রিন নেটওয়ার্ক ফর্ম করবে। এটা আমরা আরেকটু ডিটেইলে পড়বো। ফিব্রিন নেটওয়ার্ক ফর্ম করবে, এই ফিব্রিন নেটওয়ার্কটা ফর্ম করার মাধ্যমে আসলে ব্লিডিংটা কন্ট্রোল হয়ে যায়। এই ফিব্রিন নেটওয়ার্কটা কি, খেয়াল করে দেখবেন যখন ব্লাড মানে ক্লট হয়ে যায়, মানে সরি একটা স্কিনে যখন একটা কাটা পড়ে, তখন কি হয়, প্রথমে হচ্ছে অনেক বেশি উজিং হতে থাকে, অনেক বেশি ব্লাড বের হতে থাকে। এটার মানে হচ্ছে কি, একটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন হচ্ছে, ওখান থেকে যে ব্লাডটা হচ্ছে যেহেতু ভেসো ডাইলেশন হচ্ছে, সেখান থেকে হচ্ছে ব্লিডিংটা হচ্ছে, এবং এই ব্লাড থেকে প্লাটলেট অ্যাক্টিভ হচ্ছে। এবং দেখবেন যে এই যে ব্লিডিং টাইম যখন শেষ হয়ে যাবে, ব্লিডিং টাইম কন্ট্রোল হয়ে গেলে, তখন দেখবেন যে ওই জায়গাটা একটা দলা পাকানো একটা ব্লাড মানে ব্লাড ক্লটের মতো তৈরি হয়। এই যে ব্লাড ক্লটের মতো তৈরি হয়, এটাকে বলা হচ্ছে ফিব্রিন নেটওয়ার্ক বা ফিব্রিন মেশ। এই ফিব্রিন মেশ, এখন কথা হচ্ছে আমাদের যে টোটাল হেমোস্টেসিস হয়, এই হেমোস্টেসিসটা হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে প্রাইমারি হেমোস্টেসিস, কয় রকমের বললাম, একটা হচ্ছে প্রাইমারিতে আসলে কি হয়, প্রাইমারিতে আসলে হচ্ছে প্লাটলেট প্লাক ফর্মেশন হয়। এই যে আমাদের প্লাটলেট অ্যাক্টিভ হলো, এটাকে বলা হচ্ছে প্লাটলেট প্লাক। তার মানে প্রথমে প্লাটলেট আসতেছে, প্লাটলেট অ্যাডিশন হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে, এবং প্লাটলেট প্লাক ফর্মেশন হচ্ছে। টার্সিয়ারিটা মানে হচ্ছে এই যে ফিব্রিনের একটা, আচ্ছা টার্সিয়ারিটা কি, টার্সিয়ারিটা মানে হচ্ছে এই যে ফিব্রিনের একটা মেশ তৈরি হলো, ধরেন এটা যখন সরে যাবে, এই জায়গাটা কি হয়, আস্তে আস্তে একটা ছোট্ট চিকন পাতলা একটা লেয়ার তৈরি হয়, তার মানে একটা ফাইব্রাস টিস্যু ফর্মেশন হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ফাইব্রাস টিস্যু ফর্মেশন হবে, স্কার তৈরি হবে, তারপর স্কারটা সরে যাবে, আস্তে আস্তে স্কিনটা মিশে যাবে। এটাই হচ্ছে আমাদের মানে এটা টোটালি হচ্ছে একটা ইনফ্লামেটরি রেসপন্স, এর মাধ্যমে ফাইব্রাস টিস্যু ফর্মেশন হবে। এটাই হচ্ছে লাস্ট হেমোস্টেসিস স্টেপ। তাহলে কি প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। এখন কথা হচ্ছে এই যে আমরা বলতেছি ফিব্রিন মেশ তৈরি হচ্ছে, ফিব্রিন মেশ তৈরি হচ্ছে, এই জিনিসটা কিভাবে আসলে তৈরি হয়। ব্লাড কোয়াগুলেশন, প্রথমে আমরা কি বলছিলাম, ভাস্কুলার স্পাজম হবে, তার মানে একটা জায়গা কেটে গেছে, এটা কেটে যাওয়ার কারণে একটা নিউরাল একটা রিফ্লেক্স দিবে, এই রিফ্লেক্সটা ব্রেনে যাবে, ব্রেন থেকে হচ্ছে কিছু ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ হওয়ার জন্য সিগন্যাল পাঠাবে, এবং এর ফলে হচ্ছে এন্ডোথেলিয়ামটা এক্সপোজ হবে। তারপরে এখান থেকেই হচ্ছে আসবে আস্তে আস্তে এন্ডোথেলিয়ামটা যখন এক্সপোজ হবে, এক্সপোজ হওয়ার পরে ভন উইলিয়ান, এই যেখানে কি হবে, ভন উইলিয়ান ফ্যাক্টরটা আসবে জিপি 1B সাথে অ্যাক্টিভ হতে, তারপরে আসবে হচ্ছে প্লাটলেট অ্যাক্টিভ হবে, প্লাটলেট অ্যাক্টিভ হয়ে এডিপি রিলিজ করবে, সে হচ্ছে এক্সপ্রেস করবে যে থ্রম্বাসিন তুমি রিলিজ হও। যখন থ্রম্বাসিন রিলিজ হবে, তখন এসে হচ্ছে জিপি 120 জিপি 2B তৈরি হবে, তারপরে অ্যাটাচ হবে হচ্ছে ফিব্রিনোজেন। এর মাধ্যমে যেখানে ফিব্রিনোজেন আসলো, এই ফিব্রিনোজেন থেকে আস্তে আস্তে ফিব্রিন একটা মেশ তৈরি হয়। তাহলে সেই যে মেশ তৈরি হয়, তখন হচ্ছে ব্লাড কোয়াগুলেশনটা কমপ্লিট হয়। তাহলে এই ব্লাড কোয়াগুলেশন কমপ্লিট হওয়ার জন্য কিভাবে ফিব্রিনোজেনটা তৈরি, সরি ফিব্রিনটা তৈরি হচ্ছে, এখানে বলা হচ্ছে যে প্রথম মেন অ্যাক্টিভেটর তৈরি হয়, প্রথমত তৈরি হবে হচ্ছে কি প্রথম অ্যাক্টিভেটর। এই প্রথম মিনটা কি করে, প্রথম মিন অ্যাক্টিভেটর প্রথম মিনকে থ্রম্বিনে তৈরি করে, থ্রম্বিনে তৈরি করে। এই থ্রম্বিনটা তখন আসে হচ্ছে ফিব্রিনোজেনকে ফিব্রিনে তৈরি করতে, ফিব্রিন তৈরি করে, এর মাধ্যমে ফিব্রিন মেশ তৈরি হয়। এখন কথা হচ্ছে ফিব্রিন মেশ তৈরি হয়, এখানে কি হয়, ফিব্রিনোজেন হচ্ছে একটা আনস্টেবল কন্ডিশন, মানে ওই যে অনেক সময় হয় না যে ব্লাড ওই জায়গায় কেটে গেছে, একটু আগে লাগে হয়তো আবার ব্লিডিং হচ্ছে, তার মানে কি তখন ফিব্রিন তৈরি হয়নি, তখন আস্তে আস্তে ফিব্রিনোজেন তৈরি হয়েছে। তাহলে এই আনস্টেবল কন্ডিশনটা কি, ফিব্রিনোজেন, এবং এটা হচ্ছে আনস্টেবল এবং সলিবল। মানে আবার মিলে যায়। আর দেখবেন যে ফিব্রিন যে আমাদের দলাপাকানো যে মেশটা থাকে, ওটা কিন্তু মিলে যায় না, ওটা হচ্ছে দলাপাকায় থেকে যায়। তাহলে এটা কি, এটা হচ্ছে স্টেবল কন্ডিশন কিন্তু ইনসলিবল। ওকে, এই হচ্ছে আমাদের ফিব্রিন ফিব্রিন তৈরি হওয়া। এরপরে হচ্ছে এই যে ফিব্রিন ক্লটটা তৈরি হলো, এই ক্লটটা আস্তে আস্তে কি হয়, ডিমিনাইজ হয়ে যায়। এই যে ডিমিনাইজ হয়ে যায়, তার মানে কি এটা ডাইজেস্ট হয়ে যায়। এই যে ডাইজেস্ট হয়ে যায় বা রিজলিউশন হয়ে যায়, এটা এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ফিব্রিনোলাইসিস। ওকে, ফিব্রিনোলাইসিস। এবার কথা হচ্ছে এই ফিব্রিনোলাইসিসের দরকারটা কি, ফিব্রিনোলাইসিসের দরকারটা হচ্ছে তখন কি হবে, মানে এই যে আমাদের একটা জায়গা কেটে গেছিল, একটা ব্লাড ভেসেল কেটে গেছিল, এই জায়গাটাকে সে ক্লিয়ার করে দিচ্ছে। যখন ফিব্রিন মেশ তৈরি হয়ে আমার ব্লাড ক্লটটা ব্লিডিংটা কন্ট্রোল হয়ে গেছে, এবার ফিব্রিন বুঝে যাবে যে আমার দায়িত্ব শেষ, তখন সেটা ডিমিনাইজ হয়ে যাবে নিজে নিজে। তাহলে এই ডিমিনাইজ হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ক্লিয়ারিং অফ দ্য ব্লাড ভেসেলস, এবং যদি কোনো ছোট ছোট ক্লট থেকে থাকে, সেটাকেও সে সাথে করে নিয়ে যায়, এবং ব্লাড ভেসেলটাকে সেটা মানে আগের পর্যায়ে আবার অ্যাক্টিভ করে। এখন এই ফিব্রিনোলাইসিস ঘটনাটা আসলে কিভাবে ঘটে, ফিব্রিনোলাইসিস ঘটনাটা ঘটে হচ্ছে ফিব্রিনটা ভেঙে যায়। তাহলে ফিব্রিন ভাঙবে কিভাবে, ফিব্রিন ভাঙবে হচ্ছে প্লাজমিনের মাধ্যমে। প্লাজমিন আবার কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে আসবে প্লাজমিনোজেন থেকে। এখন কথা হচ্ছে এই জিনিসটা একটু জটিল, আমি যদি এইভাবে বলি যে প্রথমত ফিব্রিনোলাইসিসটা কিভাবে হয়, প্রথমত হচ্ছে ওইখানে যেমন ছিল, এখানে কি ছিল, এখানে প্রথম অ্যাক্টিভেটর, এখানে থাকবে কি প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর।
আচ্ছা, এখানে তো একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই যে আমি বলতেছি প্রথম মিন অ্যাক্টিভেটর প্রথম মিন এবং হচ্ছে প্রথম মিনে তৈরি করে। তাহলে এই প্রথম মিন অ্যাক্টিভেটর কারা? এই প্রথম মিন অ্যাক্টিভেটর হচ্ছে ওই যে আমাদের ক্লটিং ফ্যাক্টর গুলো আছে সেগুলা। তাহলে আমি যদি বলি 450 PL, এরা হচ্ছে আমার প্রথম মিন অ্যাক্টিভেটর। 450 মানে 4 মানে ক্যালসিয়াম, 5 মানে হচ্ছে আমাদের 5 নম্বর ফ্যাক্টর, শূন্য না বলে আমরা যদি এখানে মনে করি যে 10 আছে তাহলে 10 নম্বর ফ্যাক্টর, আর হচ্ছে প্লাটলেট ফসফোলিপিড। এই হচ্ছে আমাদের টোটাল প্রথমে অ্যাক্টিভেটর। এখানে হচ্ছে আসবে, এবার আসেন এখানে যে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর আছে, এই প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কি করে? প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরটা হচ্ছে প্লাজমিনোজেনকে প্লাজমিনে তৈরি করে। এই প্লাজমিনটা যখন ওই যে ফিব্রিন মেশ তৈরি হয়েছিল, ফিব্রিন মেশকে ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে কি করে ফ্যাক্টর তৈরি করে, এমটিপি তৈরি করে আর ডি ডাইমার তৈরি করে। এই জন্য অনেক সময় আমরা যখন ডি ডাইমার প্রচুর প্রচুর হচ্ছে আমাদের হচ্ছে ব্লাড ক্লট পাওয়া যায়, তখন হচ্ছে আমরা এইখানে হচ্ছে আমরা কি তৈরি করি, সরি কি টেস্ট করি, ডি ডাইমার টেস্ট করা হয়। কেন ডি ডাইমার টেস্ট করা হয়? তাহলে কি চেক করার জন্য? অনেক সময় শুনবে যে পেশেন্টের ডি ডাইমার টেস্ট করা হয়েছে, অনেক সময় দেখা যাচ্ছে যে ব্লাড ভেসেলে ক্লট পাওয়া যাচ্ছে। তো এই জন্য হচ্ছে বেশি বেশি, তার মানে কি তার বেশি বেশি ক্লট তৈরি হচ্ছে, তার বেশি বেশি ফিব্রিন তৈরি হচ্ছে, আবার সেই ফিব্রিনগুলো ভেঙে গিয়ে ব্লাড ভেসেলের ভিতরে ক্লট তৈরি করতেছে বা একটা দলা পাকায় আছে। এই যে জিনিসটা, এই জন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে যে ডি ডাইমার চেক করা হয় যাদের হচ্ছে ক্লটিং রিলেটেড কোনো ডিসঅর্ডার থাকে। এখন কথা হচ্ছে ওখানে যেরকম প্রথমে অ্যাক্টিভেটর মানে কিছু ক্লটিং ফ্যাক্টর ছিল, এখানেও আছে প্লাজমিনোজেন নামক কিছু প্লাজমিনোজেনের অ্যাক্টিভেটরের কিছু জিনিসপত্র আছে। যেমন প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের মধ্যে আবার কিছু একটু বেশি জিনিসপত্র আছে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, আর কিছু আছে আর্টিফিশিয়াল, মানে স্বেচ্ছায় যদি করা হয়। ইন্ট্রিনসিকের মধ্যে কি আছে? ইন্ট্রিনসিকের মধ্যে আছে ফ্যাক্টর 12 আর আছে হচ্ছে ক্যালিকো। এক্সট্রিনসিকের মধ্যে আসবে হচ্ছে ইউরোকাইনেস, আর আর্টিফিশিয়ালের মধ্যে আসবে স্ট্রেপ্টোকাইনেস, যেটা রিলিজ করে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন এবং স্ট্রেপ্টোকক্কাস এগালিক্সি, যেটা বিটল হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকাইনেস কে তৈরি করবে? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন আর স্ট্রেপ্টোকক্কাস এগালিক্সি, এরা তৈরি করবে। এই হচ্ছে আমার প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে কিভাবে আমার ফিব্রিন মেশ তৈরি হচ্ছে, তাহলে আমরা পারবো কি কি জিনিসে অ্যাক্টিভ করে সেটা আমরা জানলাম। এরপরে আসেন যে আমাদের ক্লটিং যে পাথওয়েটা আছে, তার মানে ব্লাড কোয়াগুলেশনের যে পাথওয়েটা, সেটা যেমন আমরা সবসময় ছোটবেলায় কোয়াগুলেশন পাথওয়ে দেখলে আমরা ভয় পেতাম। অবশ্যই এটা ভয়ের জিনিস। কোন ফ্যাক্টর কখন অ্যাক্টিভ হচ্ছে, কোনটা এক্সট্রিনসিক কোনটা ইন্ট্রিনসিক খুব মনে রাখা খুবই কঠিন। এক্সট্রিনসিক মানে কি বোঝাচ্ছে? এক্সট্রিনসিক মানে বোঝাচ্ছে বাইরে থেকে একটা কোনো সমস্যা হয়েছে, সমস্যা হওয়ার কারণে আমার ভেসেলটা কেটে গেছে, টিস্যুটা কেটে গেছে, এবং টিস্যু কেটে যাওয়ার কারণে ওই যে এন্ডোথেলিয়াম যে ফসফোলিপিড আছে, তার মানে কি সেল মেমব্রেনের যে ফসফোলিপিড আছে, সেই ফসফোলিপিডটা অ্যাক্টিভ হবে। সেখান থেকে যে ফ্যাক্টরটা আসে সেটা হচ্ছে ফ্যাক্টর 7। এই ফ্যাক্টর 7 দিয়েই হচ্ছে আমাদের এক্সট্রিনসিক মানে কোয়াগুলেশন পাথওয়েটা শুরু হয়। তাহলে কয় ধরনের পাথওয়ে আছে? দুই ধরনের পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক আর এটা হচ্ছে ইন্ট্রিনসিক। আচ্ছা, এক্সট্রিনসিক তাহলে আমি কি বললাম যে ফ্যাক্টর যে 7 আছে, সেই ফ্যাক্টর 7 দিয়ে শুরু, ফ্যাক্টর 7টা পাথওয়েটা অ্যাক্টিভ হয়ে গেল। এরপর আসে তার মানে এক্সট্রিনসিক পাথওয়ের জন্য দরকার হচ্ছে টিস্যু ফসফোলিপিড বা এন্ডোথেলিয়াল ফসফোলিপিড, সেখান থেকে আসবে হচ্ছে ফ্যাক্টর 7টা অ্যাক্টিভ হবে। এবার যদি বলেন ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক মানে ফ্যাক্টর বলতে কি বোঝায়? এখানেও ফসফোলিপিড আসবে, কিন্তু ইন্ট্রিনসিক যেহেতু বলা হচ্ছে সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে হতে পারে যে আমার হয়তো বা কোনো একটা ব্লাড ভেসেল অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, অথবা কোনো ধরনের কোনো বড় স্টেনোসিস আছে, কোনো কারণে হচ্ছে মানে ক্লট, তো তার মানে কোয়াগুলেশন, তার মানে ওই জায়গাটায় হচ্ছে ব্লাডটা জমে যাচ্ছে, প্লাটলেটটা জমাট পাচ্ছে। তাহলে কি হবে? ফ্রি রেডিকেল জাতীয় কোনো জিনিস হয়তো আছে। তারপর কি বললাম, স্টেনোসিস যদি থাকে, যেমন ধরেন মাইট্রাল স্টেনোসিস, হার্ট থেকে ব্লাডটা বের হয়ে যেতে পারতেছে না, তাহলে কি তার মাইট্রাল স্টেনোসিস মানে বাল্বে কোনো ধরনের কোনো সমস্যা আছে, কোনো অ্যানিউরিজম যদি থাকে, এইসব যদি থাকে, তখন হচ্ছে আমরা এটাকে বলবো যে এটা একটা ইন্ট্রিনসিক, কারণ কোনো বাইরে থেকে কোনো কাট ইনজুরি নাই, বাইরে থেকে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি। তো যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তার মানে ভেসেলের নিজের কোনো সমস্যা, তাহলে ভিতরে হলে সেখানে ফসফোলিপিড হবে, প্লাটিলেটের যে ফসফোলিপিড আছে সেই ফসফোলিপিড দিয়ে। সেক্ষেত্রে ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি বলি, সেটা একটু এক দেখুন। আচ্ছা, এটা কানেক্ট হচ্ছে না, আমি তার সাথে সাথে বলতে থাকি। তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর যখন আসবে, ইন্ট্রিনসিক পাথওয়েতে যখন অ্যাক্টিভ হবে কোয়াগুলেশন পাথওয়ে, তখন আসবে হচ্ছে আমাদের ফ্যাক্টর নাম্বার 12। তখন আসবে হচ্ছে ফ্যাক্টর নাম্বার 12। তাহলে 12 দিয়ে ইন্ট্রিনসিক পাথওয়েটা শুরু। ইন্ট্রিনসিকটা কি দিয়ে শুরু? 12 দিয়ে। ওকে, এখন কথা হচ্ছে এই ফ্যাক্টর 7 অ্যাক্টিভ করবে, আবার তাকে 7 অ্যাক্টিভ করবে 9 কে। আবার সেম ভাবে যদি বলেন যে 12 থেকে আসবে 11 থেকে আসবে হচ্ছে 9, এখানে কিন্তু 10 নাই। তারপর 9 থেকে আসবে হচ্ছে আমাদের 8 থেকে আসবে এবার 10 থেকে 5, এরকম অনেক একটা বড়। কিন্তু আমাদের এত কিছু মনে রাখার দরকার নেই। পরীক্ষার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মেইন পাথওয়ে কোনটা। এক্সট্রিনসিকের জন্য 7 অ্যাক্টিভ হওয়া জরুরি, ইন্ট্রিনসিকের জন্য 12 ফ্যাক্টর অ্যাক্টিভ হওয়া জরুরি। এরপরে দুইটা পাথওয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য, মানে দুইটা পাথওয়েকে সামনের দিকে প্রসিড করার জন্য দরকার হচ্ছে 10 নাম্বার ফ্যাক্টর। মানে দুইটা পাথওয়ে একটা জায়গায় এসে মিলিত হয়, সেটা হচ্ছে 10 অ্যাক্টিভ হওয়া। তার মানে কি 10 ফ্যাক্টর যদি অ্যাক্টিভ হয়, তাহলে 10 থেকে 10 থেকে আসবে হচ্ছে আস্তে আস্তে প্রথমে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এভাবে আসবে। তাহলে আমরা মানে তিনটা জিনিস জানবো ফ্যাক্টর পাথওয়ের ক্ষেত্রে। একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে কি দিয়ে শুরু হয়, ইন্ট্রিনসিক পাথওয়ে কি দিয়ে শুরু হয়, দুইটার জন্য কমন বা কি রিঅ্যাকশন কোনটা, মানে কি মানে হচ্ছে মূল রিঅ্যাকশন কোনটা, সেটা হচ্ছে 10 অ্যাক্টিভ হওয়া। কারণ এখান থেকে অনেক পাথওয়ে পার হয়ে আসবে কোনটা, এখানে আসবে হচ্ছে 10 অ্যাক্টিভ হওয়া। এরপর আসেন এই যে আমাদের পাথওয়েগুলো তৈরি হলো, এই টোটাল পাথওয়েটার মধ্যে আমার এক্সট্রিনসিক পাথওয়েতে আমার মানে প্লট হয়েছে, এটা অ্যাসেস করার জন্য যেই জিনিসটা দায়ী সেটা হচ্ছে প্রথম মিন টাইম। আর ইন্ট্রিনসিক পাথওয়েতে অ্যাসেস করা হয় হচ্ছে টিবেটেড প্লাস্টিং থ্রোম্বোপ্লাস্টিং টাইম। এপিটিটি দিয়ে হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক পাথওয়েটা অ্যাসেস করা হয়। আর টোটাল প্লাটিলেটের যে ফাংশন,
টোটাল যে প্লাটিলেটের ফাংশন সেটা অ্যাসেস করা হয় হচ্ছে ব্লিডিং টাইম দিয়ে। এটা অনেকেই বোঝে না, অনেকেই ভাবে যে প্লাটলেট তো ক্লট করে তাহলে ক্লটিং টাইম দিয়ে হচ্ছে অ্যাসেস করা হবে। নো, ব্লিডিং টাইম দিয়ে অ্যাসেস করা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে প্লাটিলেট প্লাগ তৈরি হওয়া আর ফিব্রিন মেশ তৈরি হওয়া দুটো কিন্তু আলাদা। তো দুইটা যেহেতু আলাদা সেজন্য আলাদাভাবে মনে রাখতে হবে যে কোনটা কি কাজ করে। তার মানে এই যে প্লাটিলেট টু প্লাটিলেট প্লাগ ফর্মেশন হয়ে আসছে, এখানে একটা কথা বলে আসি তাহলে। ওই কেন গেল? এই যে আমাদের প্লাটিলেট প্লাগটা ফর্মেশন হয়ে আসছে, তার মানে এই প্লাগটা ফর্মেশন না হওয়ার জন্য আমরা কি দেই? অ্যান্টি প্লাটিলেট ড্রাগ দিই। আরেকটা দেই হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ। অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ কি? এই যে এটা ফিব্রিনোজেন তৈরি হচ্ছে এই জায়গাটাকে, তার মানে ফিব্রিন তৈরি হওয়াটাকে বন্ধ করে দিচ্ছে। তাহলে একটা হচ্ছে অ্যান্টি প্লাটিলেট ড্রাগ, একটা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ। অ্যান্টি প্লাটিলেট মানে হচ্ছে এই যে অ্যাসপিরিন, তারপরে হচ্ছে ক্লোপিড, এগুলা। আর যেটা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট সেটা কি? ওই যে হেপারিন, ওয়ারফেরিন, এগুলো হচ্ছে আমাদের অ্যান্টি কোয়াগুলেন্ট। তাহলে প্লাটিলেট অ্যাক্টিভ হওয়াটাকে বন্ধ করে অ্যাসপিরিন দিয়ে। আবার অ্যাসপিরিনের কিন্তু দুই ধরনের ডোজ আছে, একটা হচ্ছে লো ডোজ, একটা হচ্ছে হাই ডোজ। যেটা লো ডোজ সেটাই কিন্তু অ্যান্টি প্লাটিলেট ইফেক্ট দেয়। তার মানে যেটা হচ্ছে 75 mg করে খাওয়া হয়, যেটা সবসময় আমরা জিজ্ঞাসা করি যে আপনি তরল হওয়ার রক্ত তরলে ওষুধ খান কিনা, তার মানে প্লাটিলেট প্লাগ ফর্মেশন হতে দেয় না। সেটা হচ্ছে আমাদের যেটা লো ডোজ অ্যাসপিরিন। আর যেটা হাই ডোজ অ্যাসপিরিন সেটা অ্যান্টি ইনফ্লামেটরি। ইনফ্লামেটরি মানে হচ্ছে যে ইনফ্লামেটরি যে সেলগুলো আছে যেমন নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, এগুলো কিছু তৈরি হতে দিবে না। তৈরি না হলে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে না। প্রোস্টাগ্ল্যান্ডিন যদি তৈরি না হয়, থ্রোম্বোসিন যদি তৈরি না হয়, ভেসোকনস্ট্রিকশন হবে না, ভেসোডাইলেশন হবে, পেইন কম হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাসপিরিন। আর যেটা হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ সেটা কি করবে? ফিব্রিন যে মেশ তৈরি হয় সেই মেশটা তৈরি হতে দিবে না। সেটা দুই রকম, ঠিক আছে? সেটা হচ্ছে কি হেপারিন বা ওয়ারফেরিন যদি হয় সেটা। কোথায় ছিলাম? এই হচ্ছে আমাদের দুই মানে কি রিঅ্যাকশন। তাহলে এটা কি? বারবার কানেকশনটাই সমস্যা। আচ্ছা আমি মুখে বলি, আর পেনটা খুবই ডিস্টার্ব করতেছে। তাহলে আমরা কি বললাম যে এক্সট্রেজিক পাথওয়ের জন্য আমরা দেখবো হচ্ছে পিটি দিয়ে প্রথমে টাইম দিয়ে, আর এপিটি দিয়ে দেখবো হচ্ছে ইন্ট্রেজিক পাথওয়ে, সেটা যে কোন পাথওয়েতে আসলে সমস্যা হচ্ছে যখন কোয়াগুলেশনটা হবে না। এবার আসলে যে বললাম আরেকটা জিনিস আপনারা নিজেরাই করে নেবেন, সেটা হচ্ছে হেপারিন এবং ওয়ারফেরিনের মধ্যে পার্থক্য। হেপারিন এবং ওয়ারফেরিনের মধ্যে পার্থক্য, লো মলিকুলার ওয়েট হেপারিন এবং আনফ্র্যাকশনেটেড হেপারিনের মধ্যে পার্থক্য। এই জিনিসগুলো এখানে যদি পড়েন তাহলে পরবর্তীতে যখন ফার্মাকোলজি করতে যাবে তখন ব্লাড রিলেটেড যে ড্রাগ আছে, ব্লাড রিলেটেড এই ড্রাগগুলোই পড়ানো হয়, সেগুলো করতে হবে না। আপনাদের লেকচার নোটেই আছে, ওখান থেকে পড়ে নেবেন। এটা মানে নতুন করে বলার কিছু নাই। এটা হচ্ছে যে আমরা অ্যান্টি প্লাটিলেট যে ড্রাগগুলো বলতেছি, অ্যাসপিরিন, ক্লোপিড, এটা আসলে মেকানিজমটা কি? যেমন অ্যাসপিরিনটা কি করে? সাইক্লোঅক্সিজেনেজ পাথওয়েটাকে ইনহিবিট করে দেয়। আবার ক্লোপিড কি করে? ওই যে আমাদের এডিপি রিলিজ হচ্ছিল, এডিপি রিলিজের যে রেসিপ্টরটা, সেই রেসিপ্টরটাকে ইনহিবিট করে দেয়। তারপরে হচ্ছে এরকম আরো কিছু নতুন নিউয়েস্ট কিছু আছে অ্যান্টি প্লাটিলেট ড্রাগ আছে, যেমন এভিসিম্যাব, তারপরে টিকাগ্রেল, প্রাসুগ্রেল, এগুলো কিন্তু নামগুলো জানতে হবে। টাইরোফিবেন, এরকম। তারপরে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে তো আমরা জানি যে হেপারিন, ওয়ারফেরিন, আর নিউ যে কিছু জেনারেশনের মধ্যে আছে হচ্ছে ডেবিকাট্রাম, তারপরে হচ্ছে রিভারক্সিবান, এগুলো হয়। এগুলো কি করে সেটাও কিন্তু জানতে হবে। যেমন ওয়ারফেরিন কি? ওয়ারফেরিন আমরা জানি ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট। তারপরে হচ্ছে হেপারিন কি করে? হেপারিন হচ্ছে ওই যে আমাদের যে কি বলে ফ্যাক্টর 10 আছে সেটাকে সে ইনহিবিট করে, এর মাধ্যমে হচ্ছে সে কাজ করে। তো এই জিনিসগুলো একটু